সেনেকা ছিলেন প্রাচীন রোমের অত্যন্ত শক্তিশালী এবং বুদ্ধিমান নেতা। একাধারে একজন রাষ্ট্রনায়ক, সম্রাটদের উপদেষ্টা এবং অত্যন্ত গভীর চিন্তাশীল একজন মানুষ। কিন্তু যখন তিনি তার জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছালেন, তখন জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেল। ধীরে ধীরে ক্ষমতা, ধনসম্পত্তি, খ্যাতি এবং জনজীবন থেকে সেনেকা নিজেকে সরিয়ে নিলেন। রাজনীতির কোলাহল আর সমাজের জৌলুস থেকে তিনি তৈরি করলেন এক আত্মিক দূরত্ব। জীবনের এই শেষ পর্যায়ে এসে তিনি চিঠি লিখতে শুরু করলেন তার অত্যন্ত ঘনিষ্ঠ এক বন্ধু লুসিলিয়াসের উদ্দেশ্যে। সেনেকা লুসিলিয়াসকে মোট 124টি চিঠি লিখেছিলেন, তবে এগুলো কোনো সাধারণ চিঠি ছিল না। এই চিঠিগুলো ছিল ভয়, সময়, মনোযোগ, দুঃখ, কষ্ট, উচ্চাকাঙ্ক্ষা, সর্বোপরি জীবনের ওপর সেনেকার গভীর চিন্তার প্রতিফলন। সেনেকা স্টোয়িক দর্শনের আসল রহস্যগুলো সবটুকু উজাড় করে দিয়ে গেছেন এই চিঠিগুলোতে। আজও এই চিঠিগুলো কোটি কোটি মানুষকে পথ দেখায়, বিশৃঙ্খলার মধ্যেও শান্ত থাকতে, যন্ত্রণার মধ্যেও শক্ত হতে এবং যা সত্যিই গুরুত্বপূর্ণ তাতে মনোনিবেশ করার ক্ষেত্রে স্টোয়িক দর্শনের গুরুত্ব অনেক বেশি। স্টোয়িক দর্শন দ্বারা অনুপ্রাণিত হয়ে ডাচ লেখক, উদ্যোক্তা ও পডকাস্টার ড্যারিয়াস ফোরু ফোকাস অন হোয়াট ম্যাটার্স বইটি লিখেছেন। এই বইটা আসলে সেনেকার চিঠি থেকে অনুপ্রাণিত হয়ে লেখা ড্যারিয়াস ফোরুর 70টা চিঠির মডার্ন কালেকশন। আমরা এমন একটা সময় বসবাস করছি যেখানে আমাদের ফোনের নোটিফিকেশন কখনো থামে না, কাজের তালিকা কখনো শেষ হয় না। আমরা সবাই সবসময় খুব ব্যস্ত, তবুও আমরা বেশিরভাগ মানুষ অনুভব করি আমরা যেন একটা জায়গাতে আটকে আছি। এই ট্র্যাপ থেকে বেরিয়ে একটা বেটার, প্রোডাক্টিভ, হ্যাপি লাইফ লিড করার জন্য এই বইটা এক মডার্ন গাইড। তাই আজকের এই ভিডিওতে এই বইয়ের 9টি সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসন আলোচনা করব, যেগুলো প্রোডাক্টিভিটি, সাকসেস, রিলেশনশিপ, হ্যাপিনেস, সর্বোপরি লাইফ সম্পর্কে আপনার চিন্তাধারা পাল্টে দেবে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। লেসন নাম্বার 1, দ্য পাওয়ার অফ ইন্টারনাল কন্ট্রোল। স্টোয়িক দর্শনের মূল ভিত্তি হল যেটা আপনার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করুন। আপনি আবহাওয়া, ট্রাফিক, অর্থনীতি কিংবা আপনার প্রতি অন্য মানুষের ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনার চিন্তা, কোনো কিছুতে আপনার রিয়াকশন এবং আপনার প্রতিদিনের অভ্যাস। আর এই শক্তিটুকুই আপনার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। বেশিরভাগ মানুষের মধ্যে রিয়াকশন মোড কাজ করে। কেউ অপমান করলে তারা রেগে যায়, ব্যর্থ হলে তারা ভেঙে পড়ে। কিন্তু একজন স্টোয়িক বা শক্তিশালী মানুষ বাঁচে রেসপন্স মোডে। তারা পরিস্থিতি দেখে হুট করে কিছু না করে ঠান্ডা মাথায় যুক্তি ও বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেয়। ধরুন আপনি স্পোকেন ইংলিশ শিখছেন এবং একটা ভুল করলেন। যদি আপনার মানসিকতা দুর্বল হয়, আপনি ভাববেন আমি বোকা, আমি কিছুই পারি না। আর যদি আপনার মানসিকতা স্ট্রং হয়, আপনি ভাববেন ভালো হলো, কিছুতে একটা শিখলাম, আবার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে পরিস্থিতি এক, কিন্তু রিয়াকশন আলাদা। আর আপনার রিয়াকশনই নির্ধারণ করবে আপনি সফল হবেন কিনা। তাহলে এবার প্রশ্ন হলো, আপনি কিভাবে নিজের উপর নিয়ন্ত্রণ বা ইন্টারনাল কন্ট্রোল তৈরি করবেন? যে কোনো ইমোশনাল মুহূর্তে রিয়্যাক্ট করার আগে 5 সেকেন্ড থামুন। নিজেকে প্রশ্ন করুন, এটা কি আমার কন্ট্রোলে আছে? উত্তর না হলে ওখানেই থেমে যান। অন্যের মতামতকে সহজেই নিজের মনে ঢুকতে দেবেন না। আপনার মানসিক শান্তি নষ্ট করার অনুমতি কাউকে দেবেন না। প্রতিদিন নিজেকে মনে করান, আমি আমার চিন্তা এবং আমার কাজ সম্পূর্ণভাবে কন্ট্রোল করি। স্টোয়িক দর্শন বলে, আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে টলাতে পারবে না। নেক্সট, লেসন নাম্বার 2, টাইম ইজ দ্য রিয়েল কারেন্সি। আপনার এক বন্ধুর কথা কল্পনা করুন, যার স্বপ্ন একটা ব্যবসা শুরু করা। কিন্তু প্রতিদিন সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরে সে 3 ঘন্টা টিভি দেখে, তারপর বলে আজ খুব ক্লান্ত, কাল করব। এভাবেই দিন থেকে মাস আর মাস থেকে বছর পেরিয়ে যায়, কিন্তু তার ব্যবসার শুরু হয় না। তো এক্ষেত্রে সে ব্যর্থ হলো কারণ তার ট্যালেন্ট বা টাকার অভাব ছিল, বিষয়টা সেটা নয়। বরং সে তার সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ সময়কে ভুল জায়গায় খরচ করেছে। বেশিরভাগ মানুষ মনে করে পৃথিবীতে টাকাই সবচেয়ে দামি জিনিস, কিন্তু এটা একটা ভুল ধারণা। হারানো টাকা ফিরে পাওয়ার সুযোগ থাকে, কিন্তু চলে যাওয়ার সময় কখনোই ফিরে আসে না। অথচ আমরা অপ্রয়োজনীয় তর্ক, সোশ্যাল মিডিয়ায় স্ক্রোলিং কিংবা ভুল মানুষের পিছনে ঘন্টার পর ঘন্টা নষ্ট করি এই ভেবে যে আমাদের হাতে অনেক সময় আছে। কিন্তু কঠিন সত্যিটা হলো, ঘড়ির কাঁটা কারোর জন্য থেমে নেই। তাহলে কিভাবে আপনি সময় অপচয় বন্ধ করবেন এবং আপনার মূল্যবান সময় সঠিকভাবে কাজে লাগাবেন? সবার প্রথমে টাইম অডিট করুন। আপনি যেমন টাকার হিসাব রাখেন, তেমনই সময়ের হিসাব রাখুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে ডায়েরিতে লিখুন আজ সারাদিন আপনার সময় কোথায় কোথায় ব্যয় হলো। নিজের সময়ের অপচয় দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন। টাইম বাজেট তৈরি করুন।
অপ্রয়োজনীয় জিনিসে যেমন আপনি হুট করে 10,000 টাকা খরচ করবেন না, তেমনই অর্থহীন কাজে 10 ঘন্টার সময়ও ব্যয় করবেন না। কোনো কাজের জন্য কতটা সময় দেওয়া উচিত সেটা বুঝে টাইম বাজেট করতে শিখুন। কোনো কাজ করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, এই কাজটা কি আমাকে আমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে? এটা কি আমার শারীরিক, মানসিক বা আর্থিক উন্নতি ঘটাচ্ছে? উত্তর না হলে সেই কাজ থেকে সরে আসুন। সময়ের ব্যাপারে কঠোর হন। গসিপ, ড্রামা আর অপ্রয়োজনীয় ডিস্ট্রাকশন থেকে নিজের সময়কে রক্ষা করতে শিখুন, কারণ এগুলো কেবল আপনার সময় নষ্ট করে না, বরং আপনার ভবিষ্যৎ চুরি করে। স্টোইক ফিলোসফির মূল কথা হলো, যদি কোনো কিছু আপনার জীবনের মূল্য বাড়াতে না পারে, তবে সেটা আপনার 1 সেকেন্ড সময় পাওয়ারও যোগ্য নয়, কারণ আপনার সময়ই আপনার জীবন। নেক্সট, লেসন নাম্বার 3, দ্য ডিসিপ্লিন অফ লেস। কল্পনা করুন আপনার এক বন্ধুর কথা, যে ফিট হতে চায়। সে 3টি জিমে ভর্তি হলো, 10টা ওয়ার্কআউট প্ল্যান কিনল এবং 20 জন ফিটনেস ইনফ্লুয়েন্সারকে ফলো করতে শুরু করলো। কিন্তু রেজাল্ট 0, কারণ এক্ষেত্রে তার মনোযোগ আর এনার্জি শতভাগে ভাগ হয়ে গেছে। এবার আপনার আরেকজন বন্ধুকে কল্পনা করুন, সেও ফিট হতে চায়। সে সাধারণ একটা হোম ওয়ার্কআউট বেছে নিল এবং প্রতিদিন শুধু সেটাই করল। ফলাফল, সে ধীরে ধীরে পার্মানেন্টলি ফিট হয়ে গেল। এটাই হলো পাওয়ার অফ লেস। আমাদের সবসময় বলা হয়, আরও বেশি কাজ করো, আরও গোল সেট করো, আরও শেখো, আরও পড়ো, একসাথে 10টা কাজ করো। কিন্তু এটা একটা ফাঁদ। আপনি যখন একসাথে 10টা জিনিসের পিছনে ছুটবেন, আপনার এনার্জি ছড়িয়ে পড়বে এবং রেজাল্ট হবে একেবারেই সাধারণ। স্টোইক দর্শন শেখায়, প্রকৃত অগ্রগতি আসে কম কাজে, তবে সেটা নিখুঁতভাবে করার মাধ্যমে। আপনি কিভাবে এই নিয়ম মেনে চলবেন? আপনার সারাদিনের কাজের লিস্ট অর্ধেক কেটে ফেলুন। কাজের লিস্টে শুধু সেই কাজগুলোই রাখুন যেগুলো আপনার জীবনকে সত্যিই এগিয়ে নিয়ে যাবে। যে কাজগুলো আপনাকে শুধু ব্যস্ত রাখে কিন্তু কোনো রেজাল্ট দেয় না, সেগুলো কাজের লিস্ট থেকে বাদ দিন। একটা নট টু ডু লিস্ট তৈরি করুন। আপনি কোন কোন কাজ করবেন না তার লিস্ট তৈরি করুন, যেমন ফালতু গসিপ বন্ধ করা, কাজের সময় ফোন চেক না করা, কিংবা পারফেকশনের পিছনে ছুটে সময় নষ্ট না করা। ডিপ ওয়ার্কে মন দিন। 10টা কাজ অর্ধেক করে ফেলে রাখার চেয়ে একটা কাজ পুরোপুরি শেষ করুন। কাজের সংখ্যার চেয়ে কাজের কোয়ালিটির উপর গুরুত্ব দিন। স্টোইসিজমের মেসেজ খুব সিম্পল, শুধু অ্যাকশনের নেশায় অন্ধ না হয়ে ডাইরেকশনের উপরও গুরুত্ব দিতে হবে। কারণ জীবন মানে একটা বৃত্তের মধ্যে ঘুরপাক খাওয়া নয়, জীবন মানে সঠিক লক্ষ্যে এগিয়ে যাওয়া। নেক্সট, লেসন নাম্বার 4, নো ইয়োর সেলফ অ্যান্ড প্র্যাকটিস সেলফ অ্যাওয়ারনেস। স্টোইসিজমের মূল বক্তব্য, আপনি যদি নিজেকে না জানেন তাহলে আপনার জীবন পরিবর্তন করা কখনোই সম্ভব নয়। স্টোইক দর্শনে নিজেকে জানা মানে শুধু আপনার নাম, ঠিকানা বা আপনার পেশা জানা নয়, এরও গভীরে গিয়ে নিজের ট্রিগারগুলোকে চেনা। যেমন কোন বিষয়গুলো আপনার এনার্জি শেষ করে দেয়, কোন পরিস্থিতিতে আপনি নিজের ওপর কন্ট্রোল হারান, কোন জিনিস আপনাকে প্রকৃত শান্তি দেয়। এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। স্টোইক দর্শনে বলা হয়, আত্মসচেতনতা না থাকা মানে অন্ধের মতো পথ চলা। তাহলে কিভাবে আত্মসচেতন বাড়াবেন? প্রতিদিন ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করুন, আজ আমার সাথে ভালো কি ঘটল, কোন বিষয় আমাকে সবচেয়ে বেশি ট্রিগার করেছে, কোন কাজটা আমি আরও ভালোভাবে করতে পারতাম, আমি কোন ক্ষেত্রে নিজেকে মিথ্যা বলছি, কোন সত্যটা আমি এড়িয়ে যাচ্ছি, এমন কোন বিষয় জানা সত্ত্বেও আমি মেনে নিতে পারছি না। এই প্রশ্নগুলো আপনাকে নিজের সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে সাহায্য করবে। আত্মসচেতনতার ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিহেভিয়ার প্যাটার্ন বোঝা। আমাদের সবারই কিছু নির্দিষ্ট প্যাটার্ন আছে, যেমন কাজ কঠিন হলেই কি আপনি হাল ছেড়ে দেন, না বলতে চেয়েও কি হ্যাঁ বলে ফেলেন, কেউ আপনাকে ভুল বুঝলে কি আপনি রেগে যান। এই প্যাটার্নগুলো ধরতে পারলেই আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। সহজ কথায়, আপনি নিজেকে যত গভীরভাবে চিনবেন, নিজের মন এবং ভবিষ্যতের উপর আপনার কন্ট্রোল তত বাড়বে। নিজেকে না জানলে নিজের লাইফ আপগ্রেড করা কখনোই সম্ভব নয়। নেক্সট, লেসন নাম্বার 5, চুজ ইয়োর প্রায়োরিটিস অ্যান্ড সে নো মোর অফেন। ভাবুন, আপনার এক বন্ধু একটা বই লিখতে চায়, তার মাথায় আইডিয়া আছে, দক্ষতা আছে, হাতে সময়ও আছে, কিন্তু সমস্যা হলো যখনই কেউ তাকে আড্ডা দিতে ডাকে বা তার কাছে কোনো ছোটোখাটো সাহায্য চাই, সে কাউকেই মানা করতে পারে না, সবাইকে বিনা দ্বিধায় হ্যাঁ বলে দেয়। এভাবেই মাস পেরিয়ে বছর কেটে যায়, কিন্তু তার বই লেখার স্বপ্নটা অধরাই থেকে যায়। সে যে বই লিখতে ব্যর্থ হলো কারণ তার সময়ের অভাব ছিল, বিষয়টা তেমন নয়। তার যেটার অভাব ছিল সেটা হলো নিজের সময়কে সঠিক কাজে ব্যয় করার সদিচ্ছা। এবার আপনার আরেক বন্ধুর কথা ভাবুন, তারও স্বপ্ন বই লেখা। সে প্রতিদিন বই লেখার জন্য 2 ঘন্টা বরাদ্দ রাখল। এই সময়টাতে সে কোনো ফোন কল রিসিভ করল না। কেউ আড্ডা দিতে ডাকলে সে হাসি মুখে বলল, আমি অবশ্যই আসতাম, কিন্তু এখন আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে।
এই সময়টাতে সে যে কোনো ধরনের ডিস্ট্রাকশন থেকে দূরে থাকলো। রেজাল্ট দেখা গেল সে 1 বছর পর নিজের বই পাবলিশ করলো। এই দুই ক্ষেত্রেই লক্ষ্য এক, কিন্তু চয়েস আলাদা। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে নোটিফিকেশন, গসিপ আর ড্রামা প্রতিটা মুহূর্তে আমাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। তাই মনে রাখতে হবে, অপ্রয়োজনীয় কাজে আপনার প্রতিটা হ্যাঁ আসলে আপনার নিজের স্বপ্নের প্রতি একটা না। টক্সিক মানুষের আবদারে হ্যাঁ বলা মানে নিজের মানসিক শান্তির প্রতি না বলা। আপনি চাইলে যে কোনো কিছু করতে পারেন, কিন্তু আপনি সব কিছু একসাথে করতে পারবেন না। তাই নিজের প্রায়োরিটিস বা কোন জিনিসটা নিজের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা বোঝা এবং সেটার উপর ফোকাস করা অনেক বেশি জরুরি। তাহলে এবার প্রশ্ন হলো, আপনি কিভাবে আপনার ফোকাস ঠিক করবেন? সবার প্রথমে আপনার জীবনের প্রধান 3টি লক্ষ্য লিখে ফেলুন। সেগুলো যেন লোক দেখানো না হয়, বরং সেগুলো যেন আপনার বেঁচে থাকার কারণের সাথে ম্যাচ করে। ডিস্ট্র্যাকশন লিস্ট তৈরি করুন। এমন 5টা অভ্যাস যা আপনার লক্ষ্যে পৌঁছানোর পথে কোনো কাজে আসে না। আগামী 30 দিনের জন্য এগুলোকে কমান বা পুরোপুরি বাদ দিন। কৈফিয়ত ছাড়াই না বলুন। কাউকে কোনো কিছুতে না বলার জন্য লম্বা অজুহাত বা ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। বিনয়ের সাথে শুধু বলুন, না ধন্যবাদ। আমাদের জীবন কেমন হবে তা শুধুমাত্র আমাদের হ্যাঁ দ্বারা নির্ধারিত হয় না, বরং আমরা কোন কোন বিষয়কে না বলছি তার উপর অনেক বেশি নির্ভর করে। তাই যে বিষয়টা আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে সরায় তাকে আজই না বলতে শিখুন, কারণ আপনার সময় এবং আপনার এনার্জি রক্ষা করার দায়িত্ব পুরোটাই আপনার নিজের। নেক্সট, লেসন নাম্বার 6, এমব্রেস পেইন অ্যাজ এ টিচার। এক বিশাল পাহাড়ের কথা ভাবুন, যা 1000 বছর ধরে অটল দাঁড়িয়ে আছে। তাকে প্রচণ্ড ঝড়, তুষারপাত আর বজ্রপাতের মুখোমুখি হতে হয়। পাহাড় যদি মানুষের মতো চিন্তা করত, তবে হয়তো সে বলতো, খুব কষ্ট হচ্ছে আমার, এই ঝড় খুবই যন্ত্রণাদায়ক, এই শীত আর সহ্য করা যাচ্ছে না। কিন্তু আসল সত্য হলো, এই তীব্র বাতাস আর ঝড়ই পাহাড়ের পাথরগুলোকে খোদাই করে এক অপূর্ব সুন্দর রূপ দিচ্ছে। এই প্রবল চাপই পাহাড়কে মাটির সাধারণ ঢিবি থেকে এক অপরাজেয় পাহাড়ে পরিণত করেছে। আমাদের মধ্যে 90% মানুষই কষ্ট অপছন্দ করি। আমরা কষ্ট এড়িয়ে চলি, কষ্ট থেকে পালানোর চেষ্টা করি, কষ্ট ভুলে থাকতে চাই। আমরা ভাবি কষ্ট পাওয়া মানেই বোধহয় হেরে যাওয়া। কিন্তু স্টোয়িক দর্শন বলে, কষ্টই হলো বড় হওয়ার একমাত্র লক্ষণ। কয়লা যখন প্রচণ্ড তাপ আর পাহাড়ের হাজার হাজার টন চাপ সহ্য করে, তখনই সে হীরায় পরিণত হয়। এই অসহ্য চাপ ছাড়া হীরা কেবল সাধারণ কয়লায় থেকে যেত। একটা লার্ভা যখন কুকুন থেকে বের হওয়ার জন্য লড়াই করে, তখনই তার ডানায় ওড়ার শক্তি তৈরি হয়। কিন্তু কেউ যদি দয়া করে বাইরে থেকে খোলসটা কেটে দেয়, তবে সেই প্রজাপতি কোনোদিন উঠতে পারে না। সোনাকে যখন আগুনের উত্তাপে পোড়ানো হয়, তখন তার ভেতরের সব ময়লা দূর হয়ে যায় এবং সে খাঁটি সোনায় পরিণত হয়। ঠিক তেমনই আপনার জীবনের কঠিন সময়গুলো আপনাকে ভেঙে ফেলার জন্য আসে না, বরং আপনাকে আরও বেশি শক্তিশালী করার জন্য এবং নতুন করে গড়ে তোলার জন্য আসে। স্টোইকরা বিশ্বাস করেন, প্রতিটা সমস্যা আসলে নিজের সামর্থ্য পরীক্ষা করার একটা সুযোগ। জীবন যদি মসৃণ হতো, তবে কেউ কখনোই তার আসল শক্তি জানতে পারত না। তাই যখনই জীবনে কঠিন সময় আসবে, নিজেকে পাহাড়ের মতো শান্ত রাখুন। নেক্সট, লেসন নাম্বার 7, লার্ন ফ্রম এভরিওয়ান। একটা শান্ত নদীর কথা ভাবুন, যা উপত্যকার বুক চিরে বয়ে চলেছে। চলার পথে তার সামনে বড় বড় পাথর, কাদা আর উপড়ে পড়া গাছ আসে। কিন্তু নদী কি থেমে যায়? সে কি অভিযোগ করে, কেন তোমরা আমার পথে দাঁড়িয়ে আছো? একদমই না। এর পরিবর্তে নদী সেই বাধাগুলোকে পাশ কাটিয়ে বয়ে চলে, কখনো ধীর গতিতে, কখনো প্রবল বেগে। মজার বিষয় হলো, এই বাধাগুলোর কারণেই নদী আরও প্রশস্ত হয়, আরও গভীর হয় এবং দুর্গম জায়গায় নতুন পথ তৈরি করতে শেখে। নদী প্রতিটা পরিস্থিতিকে গ্রহণ করে এবং সামনে এগিয়ে যায়। স্টোইক দর্শন বলে, আমাদের জীবনটা একটা ক্লাসরুম এবং এখানে প্রতিটা মানুষ শিক্ষক। আমরা ভাবি শুধু বই বা স্কুল থেকে শেখা যায়, কিন্তু বাস্তব হলো, রাস্তায় দেখা হওয়া একজন অপরিচিত ব্যক্তি, ইউটিউবের একটা সাধারণ কমেন্ট, ইনস্টাগ্রামের একটা ছোট রিল, কোনো শিশুর সহজ কথা, হৃদয়ে দাগ কাটা গানের কথা বা মাথায় গেঁথে যাওয়া কোনো পডকাস্টের কথা থেকেও আপনি শিখতে পারেন। এমনকি আপনি যাদের পছন্দ করেন না বা যারা গুছিয়ে কথা বলতে পারে না, তাদের থেকেও কিছু না কিছু শেখার আছে। আপনার পরিচিত প্রতিটা মানুষই এমন কিছু জানে যা আপনি জানেন না। তাই স্টোইসিজম বলে, নিজের মনকে স্পঞ্জের মতো তৈরি করতে হবে। স্টোইক দর্শনের বক্তব্য সহজ, অবজার্ভ করুন, অ্যাকসেপ্ট করুন, শিখুন, বিনয়ী থাকুন। আপনার ব্রেনকে এমনভাবে ট্রেন করুন যাতে সে যেখানেই যায় সেখান থেকে জ্ঞান সংগ্রহ করে। প্রতিদিন সকালে নিজেকে বলুন, আজ আমি নতুন কিছু শিখব,
আপনি যখন সবার কাছ থেকে শেখার জন্য প্রস্তুত থাকবেন, তখন পুরো পৃথিবীটাই আপনার পাঠ্য বই হয়ে উঠবে। নেক্সট, লেসন নাম্বার 8, বিল্ড মিনিংফুল রিলেশনশিপস অ্যান্ড এমপ্যাথি। একজনের কথা ভাবুন যে অফিসে বড় প্রমোশন পেয়েছে। অফিসে সবাই তাকে নিয়ে সেলিব্রেট করছে, সবাই তার খুব প্রশংসা করছে। অফিস শেষে সে বাড়ি ফিরল, দেখল তার নিজের ঘরটা একদম খালি। এমন কোনো কাছের বন্ধু নেই বা পরিবারের কেউ নেই যার সাথে সে এই আনন্দটা ভাগ করে নেবে। সে ফোনের কন্ট্যাক্ট লিস্ট স্ক্রল করছে, কিন্তু এমন একজনও নেই যাকে ফোন করে সে নির্দ্বিধায় বলতে পারে, আমি কি তোমার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি? এবার আর একজনের কথা ভাবুন, তার স্যালারি হয়তো লাখ টাকা নয়, কিন্তু তার জীবনে এমন কিছু মানুষ আছে যাদের সামনে সে মন খুলে কাঁদতে পারে, যারা তার ভয়, স্বপ্ন আর তার ভিতরের আসল মানুষটাকে চেনে। এবার বলুন তো আসল ধনী কে? আজকের সোশ্যাল মিডিয়া আর ফলোয়ারের যুগে আমরা সারাদিনে প্রচুর কথা বলি, মেসেজ করি, সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করে সবার জীবনের খবর রাখি। তবুও দিন শেষে আমরা আগের চেয়ে অনেক বেশি একা। আমাদের কষ্টগুলো মন দিয়ে শোনার মতো কেউ নেই, বা এমন কেউ নেই যে আমাদের জিজ্ঞেস করবে আসলে তুমি কেমন আছো। স্টোয়িক দর্শন আমাদের একটা কঠোর সত্য মনে করিয়ে দেয়, আমাদের সম্পর্কের গভীরতাই আমাদের জীবনের মান নির্ধারণ করে। তাহলে এবার প্রশ্ন হলো, কিভাবে আপনি কারোর সাথে অর্থপূর্ণ সম্পর্ক এবং প্রকৃত বন্ডিং তৈরি করবেন? বোঝার জন্য শুনুন। আমরা সাধারণত উত্তর দেওয়ার জন্য কথা শুনি, কিন্তু প্রকৃত কানেকশন তৈরি হয় তখন যখন আপনি কাউকে বোঝার জন্য তার কথা শোনেন। শুধুমাত্র টেক্সট বা ইমোজিতে আসল ইমোশন শেয়ার করা যায় না। তাই মানুষের জন্য সময় দিন, সরাসরি দেখা করুন। অনেক সময় কিছু না বলে শুধু কারোর পাশে চুপচাপ বসে থাকাটাই হতে পারে তার কাছে সবচেয়ে মূল্যবান উপহার। ইমপ্রেস নয়, কানেক্ট করুন। কাউকে ইমপ্রেস করার চেষ্টা করা কোনো সম্পর্ক নয়, বরং নিজের দুর্বলতাগুলো শেয়ার করা এবং অন্যের সত্যটা গ্রহণ করাই হলো আসল কানেকশন। নেক্সট অ্যান্ড লাস্ট, লেসন নাম্বার 9, কাল্টিভেট গ্র্যাটিটিউড অ্যান্ড সিম্পলিসিটি। এমন একজন ব্যক্তির কথা কল্পনা করুন যার দামি গাড়ি, মোটা মাইনের চাকরি এবং সুন্দর ফ্ল্যাট আছে, কিন্তু প্রতিদিন সকালে সে একরাশ ক্লান্তি নিয়ে ঘুম থেকে ওঠে। রাতে ঘুমাতে যাওয়ার আগে সে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করে আর দীর্ঘশ্বাস ফেলে ভাবে, ওর গাড়িটা তো আমার চেয়ে অনেক দামি, ওর বাড়িটা কত বড়, ওরা কত জায়গায় ঘুরতে যায়। এই অপূর্ণতার অনুভূতির জন্যই তার সব সাফল্য তার কাছে ফ্যাকাশে মনে হয়। এবার এমন একজন মানুষের কথা ভাবুন যে সকালে চায়ের কাপ হাতে নিয়ে সূর্যোদয় দেখে মুগ্ধ হয়, যার অর্থ সম্পত্তি হয়তো কম, কিন্তু সে অনেক বেশি সুখী, কারণ তার জীবন নিয়ে তার কোনো অভিযোগ নেই, তার অনেক বেশি চাওয়া পাওয়া নেই, তার যা আছে তাতে সে খুশি। এটাই হলো গ্র্যাটিটিউড ও সিম্পলিসিটি, যা সত্যিকারের ভালো থাকার জন্য অনেক বেশি জরুরি। গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা কোনো বস্তুর উপর নির্ভর করে না, এটা নির্ভর করে উপলব্ধির উপর। গ্র্যাটিটিউড মানে আরও বেশি কিছু পাওয়া নয়, বরং যা আছে সেদিকে নজর দেওয়া। বর্তমান সময়ের আরও চাই চিৎকারের ভিড়ে আমরা নিজেকে এই প্রশ্নটা করতে ভুলে যাই যে যা আছে সেটাই কি যথেষ্ট নয়? নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ থাকার জন্য এবং সরল কিন্তু সত্যিকারের সুখের জীবনের জন্য কয়েকটা ছোট ছোট অভ্যাস মেনে চলুন। প্রতি রাতে ঘুমানোর আগে এমন 3টি ছোট জিনিসের কথা লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। হতে পারে তা একবেলার ভালো খাবার, কারো এক চিলতে হাসি বা একটুখানি মুক্ত বাতাস। এই গ্র্যাটিটিউড রিচুয়াল আপনার মস্তিষ্কের ফোকাস বদলে দেবে। ডিজিটাল ডিটক্স দিয়ে সকাল শুরু করুন। ঘুম থেকে উঠেই ফোনের নোটিফিকেশন চেক করবেন না। প্রথম কয়েক মিনিট নীরবতায় কাটান, গভীর শ্বাস নিন এবং নিজের অস্তিত্ব অনুভব করুন। অপ্রয়োজনীয় জিনিস বর্জন করুন। আপনার ঘর এবং আপনার জীবন থেকে সেই সব কিছু সরিয়ে ফেলুন যেগুলো আপনি ব্যবহার করেন না। অপশন যত কম হবে আপনার মস্তিষ্ক তত বেশি স্বচ্ছ এবং শান্ত থাকবে এবং সঠিক ও প্রয়োজনীয় বিষয়ে ফোকাস করতে পারবে। স্টোয়িক ফিলোসফির মেসেজ খুবই সিম্পল, সাধারণভাবে বাঁচুন, গভীরভাবে ভালোবাসুন এবং দুহাত ভরে কৃতজ্ঞতা প্রকাশ করুন। তো এই ছিল ফোকাস অন হোয়াট ম্যাটার্স বইয়ের 9টি গুরুত্বপূর্ণ লেসন। এই 9টি লেসনের মধ্যে কোন লেসনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং আপনি এই ভিডিও থেকে কি শিখলেন অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি মনে করেন ভিডিওটা আপনার কোনো পরিচিত মানুষের কাজে আসতে পারে তবে তাকে শেয়ার করতে ভুলবেন না। এরকম ভিডিও দেখার জন্য এবং অনলি ফিউ মিনিট প্রথমবারের জন্য দেখে থাকলে অনলি ফিউ মিনিটের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অনলি ফিউ মিনিটের ফেসবুক পেজ ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।